সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি ভালো আছি। তোমাদের অনলাইন ক্লাসে আছি। অভিনন্দন এবং শুভেচ্ছা, স্বাগত। তোমাদের সাথে আজ আমি লাইভে আছি। প্রশান্ত সরকারি শিক্ষক মহাজন মাধ্যমিক বিদ্যালয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা তোমাদের সাথে হিসাব বিজ্ঞান বিষয়ের নবম ও দশম শ্রেণী হিসাব বিজ্ঞান বিষয়ের অধ্যায়িত লেনদেন। তো এটি আমার এই অধ্যায়ের প্রথম ক্লাস। পর্যায়ক্রমে এই অধ্যায়কে আমি আরো 3 থেকে 4 ক্লাস নেব। তো এই অধ্যায়ে আমরা আজ যে বিষয় নিয়ে ডিসকাস করব তোমাদের সাথে, সে বিষয়গুলো তোমরা একটু লিখে নাও। নাম্বার 1, দুতরফা দাখিলা পদ্ধতির ধারণা। নাম্বার 2, দুতরফা দাখিলা পদ্ধতির বৈশিষ্ট্য। নাম্বার 3, হিসাবের ডেবিট ও ক্রেডিট নির্ণয়ের নিয়মাবলী। আজ আমরা এই 3 বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো প্রথমে আসি, দুতরফা দাখিলা পদ্ধতি কি? সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইতালির প্রসিদ্ধ গণিতবিদ লুকা পাসিওলি 1490 সালে আর্থিক ঘটনাবলীর সঠিক এবং সুশৃঙ্খলভাবে লিপিবদ্ধ করার জন্য একটি পদ্ধতির বর্ণনা করেছেন বা করেন। আর এই পদ্ধতিটি হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি নামে পরিচিত। দুতরফা দাখিলা পদ্ধতি হচ্ছে সর্বজন গ্রহণযোগ্য, আধুনিক এবং নির্ভরযোগ্য একটি পদ্ধতি। এই পদ্ধতির মাধ্যমে হিসাবটা বা সৃষ্ট হিসাবগুলো সঠিক এবং সুশৃঙ্খলভাবে লিপিবদ্ধ করা থাকে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লেনদেনের বিভিন্ন হিসাবের খাত সৃষ্টি হয়, আর এই হিসাব খাতগুলো দ্বৈত সত্তার উপর ভিত্তি করে লিপিবদ্ধ করা হয়ে থাকে। আমরা দ্বৈত সত্তা বলতে দুটি পক্ষকে বোঝাই। এক পক্ষ গ্রহণ করবে, অন্য পক্ষ প্রদান করবে। অর্থাৎ হিসাবের সৃষ্ট লেনদেনের হিসাব খাতগুলো যতগুলো হিসাব খাতই হোক না কেন, প্রত্যেকটা হিসাব খাত এই দ্বৈত সত্তার আওতায় লিপিবদ্ধ করা থাকে। তাই পরিশেষে আমরা এটুকু বলতে পারি, সঠিকভাবে হিসাব প্রণয়নের জন্য যে ব্যবস্থায় লেনদেনের দ্বৈত সত্তায় যথাযথভাবে লেনদেনগুলি লিপিবদ্ধ করা হয় তাকে আমরা কি বলি? দুতরফা দাখিলা পদ্ধতি। আমি আবারও সুস্পষ্টভাবে বলছি, সঠিকভাবে হিসাব প্রণয়নের জন্য যে ব্যবস্থায় সৃষ্ট লেনদেন সমূহ দ্বৈত সত্তার উপর ভিত্তি করে লিপিবদ্ধ করা হয়ে থাকে তাকে দুতরফা দাখিলা পদ্ধতি বলে। আমার মনে হয় সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দুতরফা দাখিলা পদ্ধতি কি সেটা বুঝতে পেরেছ।
এরপর আসি দুতরফা দাখলা পদ্ধতির বৈশিষ্ট্য। দুতরফা দাখলা পদ্ধতির বৈশিষ্ট্যগুলো হচ্ছে নাম্বার 1 দ্বৈত সত্তা, নাম্বার 2 দাতা ও গ্রহীতা, দাতা ও গ্রহীতা, নাম্বার 3 ডেবিট ও ক্রেডিট করা, ডেবিট ও ক্রেডিট করা, নাম্বার 4 সমান অঙ্কের আদান প্রদান, সমান অঙ্কের আদান প্রদান, নাম্বার 5 সামগ্রিক ফলাফল। সামগ্রিক ফলাফল। তো আমরা দুতরফা দাখলা পদ্ধতির সংজ্ঞা বা ধারণা বিশ্লেষণ করলে এই 5টি বৈশিষ্ট্য খুঁজে পাই। নাম্বার 1 দ্বৈত সত্তা। এর আগেও সংজ্ঞা বলেছি, দ্বৈত সত্তা বলতে প্রত্যেকটা হিসাবের সৃষ্ট লেনদেনগুলোর ডেবিট এবং ক্রেডিট দুটো পক্ষ নির্বাচন করে আমাদের লিপিবদ্ধ করতে হয়, যা দুতরফা দাখলা পদ্ধতির একটা অন্যতম বৈশিষ্ট্য। দাতা গ্রহীতা, এক পক্ষ গ্রহণ করবে এবং পক্ষ প্রদান করবে। গ্রহণকারীকে বলা হয় ডেবিট অর্থাৎ গ্রহীতা এবং প্রদানকারীকে বলা হয় দাতা, যিনি প্রদান করেন অর্থাৎ ক্রেডিট। ডেবিট ও ক্রেডিট করা সমপরিমাণ মানে সৃষ্ট লেনদেনের দ্বারা যে হিসাব দুটো সৃষ্টি হচ্ছে, দুটো বা তিনটার সৃষ্টি হচ্ছে বা একাধিক হিসাব সৃষ্টি হচ্ছে, সেই হিসাবকে সমপরিমাণ অর্থ দ্বারা ডেবিট এবং ক্রেডিট করা হয়। অর্থাৎ ডেবিট পাশে আমরা যে পরিমাণ অর্থ লিপিবদ্ধ করব, ঠিক সেই পরিমাণ অর্থ ক্রেডিট পাশে লিপিবদ্ধ করা হয়ে থাকে। সমান অঙ্কের আদান প্রদান, যেহেতু সমপরিমাণ অর্থ ডেবিট এবং ক্রেডিট করা হয়, সেহেতু প্রত্যেকটা লেনদেনের সমান টাকার অঙ্ক সমান থাকে। অর্থাৎ যদি 10,000 টাকা ডেবিট হয়, সেম 10,000 টাকা ও ক্রেডিট হতে বাধ্য। সামগ্রিক ফলাফল, আমাদের সৃষ্ট লেনদেনের হিসাবসমূহ যেহেতু ডেবিট ক্রেডিট করে টাকার অঙ্ক সমানভাবে পোস্টিং করা হয়ে থাকে, আদান প্রদান করা হয়ে থাকে, সেহেতু এই পদ্ধতিতে আমাদের হিসাব সঠিক এবং সুশৃঙ্খল ভাবে যাবতীয় হিসাব সংরক্ষণ করা হয়ে থাকে এবং এতে সামগ্রিক ফলাফল, হিসাবের সামগ্রিক ফলাফল সঠিক এবং নির্ভুল হয়ে থাকে। এবারে আসি আমরা হিসাবের ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়মাবলী। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এর আগের অধ্যায়ে আমরা হিসাবের সমীকরণ সম্পর্কে বিস্তারিত তোমাদের সাথে আলোচনা করেছি। এই হিসাবের সমীকরণ বিশ্লেষণ করলে আমরা যে তিনটি উপাদান পাই, উপাদান তিনটি হচ্ছে a = l + e। এই তিনটি উপাদান আমরা পাই। এই তিনটি উপাদান সম্পর্কে কিন্তু আমরা সবাই ওয়াকিবহাল, সবাই সঠিকভাবে আমরা কিন্তু সবাই কিন্তু এই তিনটি উপাদান সম্পর্কে জানি। তারপরও সংক্ষেপে বলছি, এ অর্থাৎ অ্যাসেট সম্পদসমূহ, এলে আছে দায়, ইতে আছে ইকুইটি মালিকানা সত্ত্ব। এই হিসাব সমীকরণের সামগ্রিক দিক দিয়ে বিচার বিশ্লেষণ করলে আমরা যে 5টি হিসাব পাই, সেটি হচ্ছে নাম্বার 1 সম্পদ, নাম্বার 2 দায়, 3 মালিকানা সত্ত্ব, নাম্বার 4 আয় এবং নাম্বার 5 ব্যয়। আমরা এখন শিখব কিভাবে এই সম্পদ হিসাব
ডেবিট এবং ক্রেডিট করা যায়, দায়, মালিকানা সত্ত্বা, আয় এবং ব্যয়সমূহ কিভাবে ডেবিট ক্রেডিট করা যায়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ডেবিট ক্রেডিট করার নিয়মটা তোমরা সুস্পষ্ট এবং সুন্দরভাবে বুঝবে এবং স্মরণ রাখবে, কারণ পুরোটা বই জুড়ে কিন্তু আমাদের এই ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হয়। আর এই ডেবিট ক্রেডিট নির্ণয় সঠিক না হলে আমাদের হিসাবে কিন্তু অনেক ভুল ভ্রান্তি সৃষ্টি হবে, যার ফলে লাস্টে সামগ্রিক ফলাফল কিন্তু আমাদের সঠিক হবে না। তো আসি সম্পদ হিসাবে ডেবিট ক্রেডিট নির্ণয় সূত্র সহজ। কারবারে যদি সম্পদের প্রাপ্তি ঘটে বা সম্পদ আসে, তাহলে সেই সম্পদটা ডেবিট হবে, এবং কারবার থেকে বা ব্যবসা থেকে যদি কোনো সম্পদ হ্রাস হয় বা চলে যায়, সেই সম্পদ হিসাবটা ক্রেডিট হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সম্পদ বলতে বুঝি নগদ টাকা, ব্যাংক জমা, কাগজপত্র, বিনিয়োগ, সুনাম, ট্রেডমার্ক, ট্রেড লাইসেন্স, যন্ত্রপাতি, ভূমি ইত্যাদি ইত্যাদি। দায় হিসাবে ডেবিট ক্রেডিট নির্ণয় সূত্রটা হচ্ছে দায় বৃদ্ধি পেলে ক্রেডিট, দায় হ্রাস পেলে ডেবিট। অর্থাৎ দায় যদি বৃদ্ধি পায়, বৃদ্ধি পেলে ক্রেডিট, আর দায় হ্রাস পেলে ডেবিট। নাম্বার 3, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট, আর মালিকানা সত্ত্ব হ্রাস পেলে ডেবিট। নাম্বার 4, আয় হিসাব, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট, আর আয়টা হ্রাস পেলে বা কমে গেলে ডেবিট হবে। আর একটা আছে ব্যয়। নাম্বার 5, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, ব্যয় হ্রাস পেলে ক্রেডিট। সম্পদ বৃদ্ধি ডেবিট, সম্পদ হ্রাস ক্রেডিট। তো এই ডেবিট ক্রেডিট নির্ণয় অত্যন্ত সহজ, যদি সামান্যতম আমাদের মনে থাকে। তো আরেকটু সহজে বলছি, দুটো জিনিস বৃদ্ধি পেলে ডেবিট হবে, দুটো হিসাব, সেই হিসাব মনে রাখতে হবে। নাম্বার 1 আর নাম্বার 5, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, আর যে তিনটে হিসাব বৃদ্ধি পেলে ক্রেডিট, সেটা মনে রাখতে হবে। সহজভাবে এটা মনে রাখার চেষ্টা। কি বলছি, সম্পদ আর ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হবে, আর তিনটে আছে দায়, মালিকানা সত্ত্ব, আয়, এই তিনটি বৃদ্ধি পেলে ক্রেডিট হবে, হ্রাস পেলে ডেবিট হবে। এই আছে ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্র। তো আমরা বাড়িতে বেশি বেশি প্র্যাকটিস করব, আর বেশি আমাদের এই ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্রটা পড়ব। এই ডেবিট ক্রেডিট, আবারও বলছি, এই ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্র যদি আমরা সঠিকভাবে মনে না রাখতে পারি, তাহলে কিন্তু আসলে কোনো কিছু আমাদের সঠিকভাবে লিপিবদ্ধ করা সম্ভব নয়। আজ আমরা এই ডেবিট ক্রেডিট নির্ণয়ের আলোকে হিসাব দেখি যে কিভাবে আমাদের ডেবিট ক্রেডিট করতে হয়। নাম্বার 1, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট।
নাম্বার 1 এর উদাহরণ হচ্ছে, মনে করো আসবাব পত্র ক্রয় 5,000 টাকা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই লেনদেনের ফলে আমাদের দুটো হিসাব হচ্ছে। নাম্বার 1, মনে করো আসবাবপত্র হিসাব, পত্র হিসাব আর নগদান হিসাব। তাহলে এখানে আসবাবপত্র অ্যাসেট সম্পদ, নগদটাও সম্পদ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই আসবাবপত্র আমাদের কারবারে আসতেছে, অর্থাৎ সম্পদ বৃদ্ধি পাচ্ছে, এটি বৃদ্ধি পাচ্ছে, যার জন্য এটা ডেবিট। আর এটা আছে আমাদের কারবার থেকে চলে আসছে, আসবাবপত্র ক্রয় করলে 9 টাকা চলে যায়, সম্পদ চলে যায়, যার ফলে এটা হ্রাস পাচ্ছে, তো এটা ক্রেডিট হবে। নাম্বার 2, দায় হিসাব। দায় হিসাবে কি আছে? বাকিতে ক্রয়, বাকিতে ক্রয় 5,000 টাকা বা 2,000 টাকা ধরো। এই হিসাব দুটো কি হবে? ক্রয় হিসাব, আরেকটা হচ্ছে পাওনাদার হিসাব। ক্রয় হিসাব আর পাওনাদার হিসাব। এখানে ক্রয় হিসাবটা কি? এটা হচ্ছে ব্যয়, অর্থাৎ এক্সপেন্সেস ব্যয়। এনে ব্যয়টা বৃদ্ধি পাচ্ছে, ব্যয়টা বৃদ্ধি পাচ্ছে। এখানে পাওনাদার হিসাবটা আছে দায়। দায়টা আমাদের এখানে কি আছে? বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ বাকিতে পণ্য ক্রয় করলে পাওনাদার বৃদ্ধি, যেহেতু পাওনাদার দায় বৃদ্ধি পেলে আমাদের হচ্ছে ক্রেডিট, আর ব্যয় বৃদ্ধি না ডেবিট। তো আমরা বুঝলাম যে দায় বৃদ্ধি পেলে আমাদের কি হয়? ক্রেডিট হয়। আর হ্রাস, মনে করো সেক্ষেত্রে পাওনাদার হিসাব ডেবিট হবে। মালিকানা সত্ত্ব, আমরা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে কি হচ্ছে? ক্রেডিট। মনে করো 10,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। এক্ষেত্রে হিসাব দুটো হবে, একটা হচ্ছে নগদান হিসাব, আর একটা হচ্ছে মূলধন হিসাব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই নগদ আমরা জানি এটা সম্পদ, আর মূলধনটা হচ্ছে মালিকানা সত্ত্ব, অর্থাৎ ইকুইটি। এটা হচ্ছে মালিকানা সত্ত্ব, মূলধনটা হচ্ছে মালিকানা সত্ত্ব। আমরা এই ইকুইটি অর্থাৎ মালিকানা সত্ত্বের মধ্যে যে 4টি উপাদান আছে, তার প্রথমটাই হচ্ছে মূলধন সি। তো আমরা কি বলছি? মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট। তাহলে আমরা যেহেতু নগদে 10,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করছি, সেক্ষেত্রে আমাদের মূলধন হিসাবে কারবারে আসছে, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাচ্ছে, যার ফলে মালিকানা সত্ত্ব হিসাব ক্রেডিট হচ্ছে, আর নগদ টাকার সম্পদ কারবারে আসতেছে ডেবিট। এরপর আসি আয় হিসাব। আয় হিসাবে কি আছে? আয় বৃদ্ধি পেলে ক্রেডিট, আয় হ্রাস পেলে ডেবিট। মনে করো
বিক্রয় 8,000 টাকা, বিক্রয় 8,000 টাকা। এর ফলে আমাদের যে হিসাব দুটো হচ্ছে, একটা হচ্ছে নগদান হিসাব, আরেকটা হচ্ছে বিক্রয় হিসাব। নগদ সম্পদ, বিক্রয়টা হচ্ছে আয়, রেভিনিউ। বিক্রি করলে আমাদের আয় বৃদ্ধি হয়, অর্থাৎ যতই আমরা বেচবো ততই আমাদের কি আয় বৃদ্ধি পাবে, অর্থাৎ রেভিনিউ বাড়বে। আর রেভিনিউ যেহেতু বাড়ছে, এটা ক্রেডিট, আর নগদান ডেবিট। আমাদের সর্বশেষ পয়েন্ট আছে ব্যয় হিসাব। ব্যয় হিসাব আছে ব্যয় মজুরি প্রদান, 1500 টাকা। হিসাব দুটো, একটা আছে মজুরি হিসাব, আর একটা আছে নগদান হিসাব। মজুরি আয়, মজুরি প্রদানের ফলে আমাদের এই ব্যয়টা বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ ইএক্সটা বৃদ্ধি পাচ্ছে, যার ফলে এটা ডেবিট। আর নগদ টাকা চলে আসছে সম্পদ, ক্রেডিট। এই হলো হিসাব সমূহের ডেবিট ক্রেডিট নির্ণয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা আমার আজকের ক্লাসের মাধ্যমে হিসাবের ডেবিট ক্রেডিট নির্ণয়টা অতি সহজে বুঝতে পেরেছ। তো আগামী ক্লাসে তোমাদেরকে আবারও অনলাইনে যুক্ত হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে আমি আমার অনলাইন ক্লাস এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।